সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ জুবাইর হোসেন, সিনিয়র শিক্ষক ও শ্রেণী পরিচালক, সৃষ্টি একাডেমিক স্কুল, টাঙ্গাইল। তাহলে আজকে আমাদের পাঠ পরিস্থিতি জেনে নেই। অষ্টম শ্রেণী বিজ্ঞান, প্রথম অধ্যায়, পর্ব 7 এবং 8 ও 9 নং। শিক্ষার্থী, আমরা এই অধ্যায়টি পড়ার ক্ষেত্রে প্রত্যেকটা পর্ব জেনে ওই পর্বের প্রাণী চিনেছি এবং তার স্বভাব, বাসস্থান, বৈশিষ্ট্য, অর্থনৈতিক গুরুত্ব, এই কয়েকটা জিনিস জানলে আমাদের এই প্রত্যেকটা পর্ব সম্পর্কে কি হবে, ধারণা হয়ে যাবে। আমাদের প্রথম টার্গেট থাকবে প্রত্যেকটা পর্বের নাম জানার পরপরই একটি করে প্রাণী চিনে। যদি আমি প্রাণী চিনি তাহলে অবশ্যই তার স্বভাব, বাসস্থান এবং কি বৈশিষ্ট্য, অর্থনৈতিক গুরুত্ব কি করতে পারবো, লিখতে পারবো। তাহলে আমাদের প্রথম টার্গেট থাকবে ওই প্রাণী চিনে, অর্থাৎ কি করবে, ওই প্রাণীটি কোন পর্বের সেটি আমাকে জানতে হবে। তাহলে আমরা এখন পড়বো 7 নং পর্ব। তাহলে 7 নং পর্ব, প্রিয় শিক্ষার্থী, 7 নং পর্বের নাম কি এটাকে আমাকে জানতে হবে। 7 নং পর্বের নাম হলো মোলাস্কা। 7 নং পর্বের নাম কি, মোলাস্কা। এই পর্বের প্রাণী যদি আমি এখন বলে দিই তাহলে কিন্তু তুমি ইজি লিখতে পারবে। মোলাস্কা পর্বের প্রাণী হলো শামুক, ঝিনুক, অক্টোপাস, সেপিয়া, ললিপপ। দেখো তোমার কিন্তু পড়া শেষ। এখন যদি আমি বলি মোলাস্কা পর্বের বৈশিষ্ট্য লেখো, তাহলে অবশ্যই তুমি কার বৈশিষ্ট্য লিখবে বলো তো, শামুক বা কার, ঝিনুকে, তাহলে হয়ে যাবে। যদি বলি কি অর্থনৈতিক গুরুত্ব লেখো, তাহলে অবশ্যই শামুক, ঝিনুকের অর্থনৈতিক গুরুত্ব লিখলে কি হয়ে যাবে বলো, তোমার এই পর্বের অর্থনৈতিক গুরুত্ব হয়ে গেল। তাহলে আমরা জেনে নেই এই পর্বের বাসস্থান। এরা অধিকাংশই সামুদ্রিক, অর্থাৎ বেশিরভাগ প্রজাতি সমুদ্রে বসবাস করে। কিছু কিছু প্রজাতি আছে পাহাড়, বনে, জঙ্গলে কি করে বসবাস করে। এদের স্বভাব কি বৈচিত্র্যপূর্ণ। বৈচিত্র্যপূর্ণ মানে কি, এদের ক্ষেত্রে অনেক কথা আছে, তোমরা একটু জেনে রাখো, তোমরা শুনলেই লিখতে পারবে। অর্থাৎ এই পর্বের প্রাণীগুলো জলে এবং স্থলে, অর্থাৎ অনেক প্রজাতি আছে জলে এবং স্থলে কি করতে পারে বলো, উভয় পরিবেশে বসবাস করতে পারে। এই জন্য এই পর্বের প্রাণীদের স্বভাব কি পূর্ণ, বৈচিত্র্যপূর্ণ। অর্থাৎ যখন এরা জলে থাকে তখন ফুলকার সাহায্যে, আর যখন স্থলে চলে আসে তখন কিসের সাহায্যে, ফুসফুসের সাহায্যে কি করে, শ্বাসকার্য চালিয়ে এরা কি করে, বেঁচে থাকে। তাহলে আমরা জেনে নেই এই পর্বের কি বৈশিষ্ট্য। দেখো, দেহ নরম, শক্ত খোলস দ্বারা আবৃত। শিক্ষার্থী, আমরা কিন্তু সবাই শামুক, ঝিনুক দেখেছি না, অর্থাৎ বাইরের আবরণটা কি বলো, শক্ত, কিন্তু তার ভেতরে যে দেহটা আছে সেটা হলো কি বলো, নরম। দেহটা কি নরম, পেশিবহুল পা দিয়ে চলাফেরা করে। প্রত্যেকটা প্রাণীর অর্থাৎ কি চলনাঙ্গ আছে। ঠিক একইভাবে এই পর্বের প্রাণীরও কি আছে বলো, চলনাঙ্গ আছে। যেমন আমরা চলি পা দ্বারা, আমাদের পা কিন্তু গুটিয়ে নিতে পারি না, কেন বলো, কারণ আমাদের পায়ের মধ্যে কি আছে, হাড় আছে। কিন্তু এই পর্বে প্রাণীগুলোর অর্থাৎ দেহের মধ্যে অর্থাৎ কোনো কি থাকে না, কঙ্কাল বা হাড় নেই। এই জন্য এরা গুটিয়ে কি করতে পারে, অর্থাৎ দেহের ভেতরে, খোলসের ভেতরে কি করতে পারে, নিয়ে যেতে পারে। 3 নম্বর বৈশিষ্ট্য দেখি, ফুসফুস বা ফুলকার সাহায্যে এরা কি চালায় বলো, শ্বাসকার্য চালায়। যখন এরা স্থলে থাকে তখন, অর্থাৎ যখন এরা স্থলে থাকে তখন ফুসফুস, আর যখন জলে থাকে তখন কিসের সাহায্যে, ফুলকার সাহায্যে শ্বসন কার্য বা শ্বাসকার্য কি করে, চালিয়ে থাকে। পৌষ্টিক নালী সোজা বা ইউ আকৃতি। তার মানে কি, অর্থাৎ অনেক প্রাণীর, অনেক প্রজাতির পৌষ্টিক নালী কোনোটা সোজা আছে, কোনোটা কি ইউ আকৃতির, অর্থাৎ ইংরেজি অক্ষর কার মতো, ইউ এর মতো। দেহে মস্তক, কোষিকা, সংবেদী কি আছে, অঙ্গ আছে। শিক্ষার্থী, যখন একটি শামুক চলে বা ঝিনুক চলে, তুমি হাত দিয়ে স্পর্শ করো, সাথে সাথে তার দেহটা গুটিয়ে কি নেবে বলো, অর্থাৎ খোলসের ভেতরে নিয়ে যাবে। এতে অর্থাৎ কি জন্য নিল, তার মানে কি আছে বলো তো, সংবেদী অঙ্গ আছে। তাকে যে তুমি স্পর্শ করছো সে সেটা কি করতে পারছে বলো তো, বুঝতে পেরেছে। আর উদাহরণ হলো শামুক, ঝিনুক, অক্টোপাস, সেপিয়া, ললিপপ, এরকম অনেক প্রজাতি আছে যা কি অর্থাৎ মোলাস্কা পর্বের প্রাণী। তাহলে দেখে নেই, দেখো এই যে একটি শামুক দেখতে পাচ্ছ, এটি কিন্তু কি অর্থাৎ অ্যান্টেনা, কোষিকা বলি আমরা। এখানে স্পর্শ করা মাত্রই কিন্তু তার দেহটা গুটিয়ে কোথায় নিয়ে যাবে বলো তো, খোলসের ভেতরে নিয়ে যাবে। তার মানে যদি এখানে হাড় বা কাঁটা থাকতো তাহলে কিন্তু গুটিয়ে দেহের ভেতরে নিতে পারতো না। এই জন্য অর্থাৎ কি হাড় বা কাঁটা বা কঙ্কাল নেই বিদায় দেহটা গুটিয়ে দেহের ভেতরে নিতেছে। আর আমি হাতে স্পর্শ করছি, তার মানে কি সংবেদী অঙ্গ আছে, তার মানে সে বুঝতে পারছে বাইরে থেকে কেউ তাকে কি করছে, স্পর্শ করেছে। আর এই পর্বে আমরা আরো প্রাণী দেখি, অক্টোপাস।
কি এটি, অর্থাৎ কি অক্টোপাস, এটা হলো মোলাস্কা পর্বের প্রাণী। তাহলে আমরা ছবিতে দেখলাম, এখন আমরা বাস্তবে দেখি অক্টোপাস প্রাণীটি। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু সবাই দিকে তাকাও, দেখো, অর্থাৎ কাচের বোতলের ভিতরে যে প্রাণীটি দেখতে পাচ্ছ এটি হলো কি অক্টোপাস। কি এটি অক্টোপাস, কোন পর্বের প্রাণী, মোলাস্কা পর্বের প্রাণী। এই প্রাণীটি কোথায় থাকে, শুধুমাত্র সমুদ্রে কি করতে পারে, বসবাস করতে পারে। তার মানে এই পর্বে বেশিরভাগ প্রাণী সমুদ্রে বসবাস করে, কিছু কিছু প্রজাতি আছে কি বনে জঙ্গলে পাহাড়ে ইত্যাদিতে কি করে, বসবাস করতে পারে। তাহলে আমরা জেনে নেই এই পর্ব থেকে কি কি প্রশ্ন হতে পারে। যদি আমি ছোট্ট একটি প্রশ্ন করি, মোলাস্কা পর্বের প্রাণী অর্থাৎ বৈচিত্র্যপূর্ণ কেন, একটু পূর্বে আমি বললাম, কি বলেছি বলো, অর্থাৎ এই পর্বের কোনো প্রজাতি জলে এবং কি স্থলে উভয় পরিবেশে কি করতে পারে, বসবাস করতে, এই জন্য এদের কি বৈচিত্র্য কি পূর্ণ প্রাণী বলা হয়। মোলাস্কা পর্বের বৈশিষ্ট্য লেখো, কার বৈশিষ্ট্য লিখবে বলো, শামুক ঝিনুক, তাকে দেখতে যেরকম, তুমি যদি ওই কয়েকটা বৈশিষ্ট্য লেখো, দেখতে যেরকম দেখতেছো তা যদি লেখো, তাই কিন্তু তার বৈশিষ্ট্য কি হয়ে যাবে। এছাড়াও কিছু অভ্যন্তরীণ বৈশিষ্ট্য আছে যা আমি বললাম এবং কি তোমার বই থেকে কি করতে হবে, শিখতে হবে, কিন্তু বাস্তবে তাকে দেখতে যেরকম তাও যদি লেখো, তাও কিন্তু তার বৈশিষ্ট্য কি বলা হয়ে যাবে। মোলাস্কা পর্বের অর্থনৈতিক গুরুত্ব, প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু অনেক গুরুত্ব লেখা যাবে। মোলাস্কা পর্বের প্রাণী কি, শামুক ঝিনুক। আমি যদি বলি শামুক বা ঝিনুকের খোলস দ্বারা কি তৈরি করা হয় বলতো, চুন তৈরি করা হয়। আবার কি চূর্ণ বিচূর্ণ করে বিভিন্ন পশু পাখি কি করা হয়, খাদ্য তৈরি করা হয়। আবার এদের দেহকে মাছের টুপ ধরার কি ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোনো দেশে এদের দেহ স্যুপ হিসাবে কি করে বলো, খাবার হিসেবে ব্যবহার করে থাকে। আবার এরা পরাগায়নে কি করে, অনেক কি উদ্ভিদে পরাগায়ন কি করে বলো, নিশ্চিত করে থাকে। এই ছিল অর্থাৎ কি আমাদের পর্ব কত, 7 নং মোলাস্কা পর্ব। এখন আমরা দেখব কয় নং পর্ব, 8 নং পর্ব। 8 নং পর্বের নাম হলো একাইনোডার্মাটা। তাহলে দেখি আমরা 8 নং পর্ব। 8 নং পর্বের নাম হলো কি একাইনোডার্মাটা। এবার এই পর্বের বাসস্থান, প্রিয় শিক্ষার্থী, এটা শুধুই মাত্র সমুদ্রে থাকে, অন্য কোথাও থাকতে পারে না। এই জন্য এই পর্বের প্রজাতির সংখ্যা কি খুবই কম, কারণ সমুদ্র ছাড়া অর্থাৎ কি এরা বসবাস করতে পারে না। একাইনোডার্মাটা, একাইনোস অর্থাৎ কাটা, ডার্মা মানে কি বলো, ত্বক। আমরা অনেকে বলি না ডার্মাটোলজি ডাক্তার, ত্বক বিশেষজ্ঞ। আমরা ত্বকের যদি কোনো ওষুধ কিনি তাহলে অবশ্যই সেটা ডার্মা সলভা ইত্যাদি লেখা থাকে, ডার্মা দিয়ে লেখা থাকে। কেন, ডার্মা মানে কি ত্বক। তার মানে এই পর্বের নামকরণই করা হয়েছে কি, অর্থাৎ ত্বকের মতো ক্ষুদ্র ক্ষুদ্র কি থাকে বলতো, কাটা থাকে। যেমন আমাদের ত্বকে ক্ষুদ্র ক্ষুদ্র কি আছে, লোম আছে, ঠিক একইভাবে এই পর্বের প্রাণীদের ত্বকে ক্ষুদ্র ক্ষুদ্র কি আছে, কাটা আছে। এই কাটার ভিত্তিতে এই পর্বের নামকরণ করা হয়েছে কি একাইনোডার্মাটা। তাহলে এদের বাসস্থান কি বলো, অর্থাৎ সমুদ্রে মুক্তজীবী সকল গভীরতায় যারা বসবাস করতে পারে। তার মানে সমুদ্রে অর্থাৎ অনেক গভীরতায় নিচেও থাকতে পারে, আবার উপরেও কি বাসমান অবস্থায় থাকতে পারে। তাহলে আমরা দেখে নেই একাইনোডার্মাটা পর্বের কি বৈশিষ্ট্য। দেহত্বক কাঁটাযুক্ত, প্রথম বৈশিষ্ট্য, এই কাঁটার উপর ভিত্তি করে কিন্তু এটা নামকরণ করা হয়েছে। তাহলে দেহত্বক কি যুক্ত, কাঁটাযুক্ত। দেহ সমান কি 5টি ভাগে বিভক্ত। তার মানে এদের দেহটা আমি 5টা ভাগে যদি ভাগ করি, তাহলে প্রত্যেক ভাগে যা দেহের মধ্যে আছে সবই কি যাবে বলো, সমান সমান যাবে। এই জন্য অর্থাৎ কি এদের দেহ কয়টি ভাগে বিভক্ত করা যায়, 5টি ভাগে বিভক্ত করা যায়। তারপর দেখি পানি সংবহন যন্ত্র থাকে। প্রিয় শিক্ষার্থী, এটার সাথে কিন্তু আমাদের একটা বিশেষ মিল আছে। বলো, আমরা এমন একটা জিনিস আছে, অর্থাৎ যদি কয়েক সেকেন্ডের জন্য নেওয়া বন্ধ করে দেই তাহলে কিন্তু আমরা মারা যাব। বলতে পারবে? অবশ্যই। কি সেটা বলো তো? অক্সিজেন। আমরা যত অক্সিজেন নেব তত আমাদের দেহ কি থাকবে বলো তো, সুস্থ থাকবে। ঠিক একইভাবে এই পর্বের প্রাণী সমুদ্রের সমস্ত পানিও যদি তার দেহের ভিতরে নেয় তাদের কোনো সমস্যা হবে না, বরঞ্চ কি হবে, আরো ভালো হবে। অর্থাৎ কি এরা একদিক দিয়ে পানি যাবে আর একদিক দিয়ে পানি খেয়ে যাবে, বেরিয়ে যাবে। ঠিক একইভাবে আমাদের মতো আমরা যেমন কি নিতেছি বলো, অক্সিজেন নিতেছি, ঠিক একইভাবে এই পর্বের প্রাণীদের কি থাকে, পানি সংবহন তন্ত্র থাকে। অর্থাৎ পানি যায় আর কি যায় বলো তো, বেরিয়ে যায়, নালীপথের সাহায্যে চলাচল করে। তার মানে প্রত্যেকটা প্রাণীর চলনাঙ্গের নির্দিষ্ট কি আছে বলো, নাম আছে। প্রত্যেকটা প্রাণীর চলনাঙ্গের কি আছে, নির্দিষ্ট নাম আছে। যেমন আমরা পা দ্বারা চলি, পাখি ডানা দ্বারা চলে, ঠিক একইভাবে এই পর্বের প্রাণীদের চলনাঙ্গের নাম কি, নালীপথ। পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় পৃষ্ঠীয় দেশ নির্ণয় করা যায়, কিন্তু সহজে মাথা নির্ণয় করা যাবে না। তার মানে তোমাকে যদি এই পর্বে একটি প্রাণী দেওয়া হয় তাহলে তুমি সহজে মাথা খুঁজে পাবে না। আর অঙ্কীয় বা পৃষ্ঠীয় দেশ তুমি কি করতে পারবে, নির্ণয় করতে পারবে। আর এখন দেখি আমরা এই পর্বের কিছু প্রাণী। এই পর্বের প্রাণী আমরা জানি কি, অর্থাৎ তারা মাছ, সমুদ্র শসা,
এই পর্বের কি প্রাণী। তাহলে দেখে নেই একাইনোডার্মাটা। প্রিয় শিক্ষার্থী দেখো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কাঁটা এটার উপর ভিত্তি করে কিন্তু এই পর্বের নামকরণ করা হয়েছে কি বলো একাইনোডার্মাটা। এবার একটু দেখো আমি বলছি এই পর্বকে কয়টি ভাগে ভাগ করা যায় বলো তো 5টি ভাগে ভাগ করা যায়। আমি যদি এখান থেকে ভাগ করি 5টা ভাগে তাহলে এই অংশে যা যাবে এই অংশেও তা যাবে এই অংশেও, অর্থাৎ প্রত্যেক অংশে কি যাবে সমান সমান সব অংশ যাবে। এইজন্য এটিকে কি করা যায় 5টি ভাগে কি করা যায় ভাগ করা যায়। দেখো সমুদ্র শসা দেখতে কিন্তু কিসের মতো বলো তো শসার মতো। আসলে কি শসা না, এটি কিন্তু একটি প্রাণী। এটি একটি কি বলো প্রাণী। এই যে দেখো ক্ষুদ্র ক্ষুদ্র কি আছে বলো কাঁটা আছে। এই ক্ষুদ্র ক্ষুদ্র কাঁটার ভিত্তিতে কিন্তু এই পর্বের নামকরণ করা হয়েছে কি বলো একাইনোডার্মাটা। তাহলে আমরা দেখে নেই এই পর্ব থেকে আমরা কি কি প্রশ্ন করতে পারি। অর্থাৎ অরীয় প্রতিসম প্রাণী বলতে কি বোঝায়, অর্থাৎ যে সমস্ত প্রাণীকে তাদের কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিক সমান ভাগে কি করা যায় ভাগ করা যায় তাদেরকে আমরা কি বলতে পারি অরীয় প্রতিসম প্রাণী বলতে পারি। নালীপথ বলতে কি বোঝায়, অর্থাৎ প্রত্যেকটা প্রাণীর চলনাঙ্গের নির্দিষ্ট নাম আছে, ঠিক একইভাবে একাইনোডার্মাটা পর্বে প্রাণীদের চলনাঙ্গের নাম কি বলা নালীপথ। একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য, কার বৈশিষ্ট্য লিখবো বলো তো, অর্থাৎ তারা মাছের কি লিখবো আমরা বলো বৈশিষ্ট্য লিখবো। লিখলে কি একাইনোডার্মাটা পর্বের কি হয়ে যাবে বৈশিষ্ট্য হয়ে যাবে। তারপরে পরের পর্ব হলো আমাদের কি কর্ডাটা মেরুদণ্ডী প্রাণী। তার মানে আমরা 8টি পর্ব পড়ছি কি বলো অমেরুদণ্ডী, আর এখন একটি পর্ব করব কি মেরুদণ্ডী। তাহলে বাসস্থান পৃথিবীর সকল পরিবেশে এই পর্বের প্রাণী কি করে বসবাস করতে পারে। এদের স্বভাব কি অনেক প্রাণী বহির্বাহ অর্থাৎ কি অন্ত বহিঃপরজীবী হয়ে অন্য প্রাণীদের সংলগ্ন হয়ে কি করতে পারে জীবন যাপন করতে পারে। অর্থাৎ একটি প্রাণী অন্য একটি প্রাণীর দেহে আটকে থেকে এরা কি করতে পারে জীবন যাপন করতে পারে। তাহলে আমরা দেখে নেই অর্থাৎ কি কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য। সারা জীবন বা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠীয় দেশ বরাবর কি থাকে বলো নটুকট থাকে। পৃষ্ঠ দেশে একক ফাঁপা স্নায়ুরজ্জু থাকতে পারে। সারা জীবন অথবা জীবন চক্রের কোনো এক সময় পার্শ্বীয় বাকি গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে। উদাহরণ হলো কি কোনো ব্যাং মানুষ রুই মাছ। তার মানে পৃথিবীতে যত প্রকার মেরুদণ্ডী প্রাণী আছে সবাই কিন্তু কি এই পর্বের, অর্থাৎ কোন পর্বের বলো কর্ডাটা পর্বে। দেখে নেই আমরা কর্ডাটা পর্বের প্রাণী। এখানে দেখো যত প্রাণী দেখতে পাচ্ছ প্রত্যেকটার কি আছে বলো মেরুদণ্ড আছে। এই মেরুদণ্ডের জন্য এই পর্বের নামকরণ করা হয়েছে কি কর্ডাটা। কি নামকরণ করা হয়েছে কর্ডাটা। তারপরে দেখে নেই আমরা এই কর্ডাটা পর্বকে 3টি উপপর্বে ভাগ করছে। কয়টি উপপর্বে 3টি উপপর্বে। 1 নম্বরে ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য কি প্রাথমিক অবস্থায় ফুলকানন্দ্র থাকে। তার মানে পৃষ্ঠীয় ফাঁপা কি থাকে স্নায়ুরজ্জু থাকে, শুধুমাত্র লার্ভা দশায় লেজে নটুকট থাকে। প্রিয় শিক্ষার্থী নটুকট কি নটুকট আজকে আমি মেরুদণ্ডের জন্য সোজা হয়ে দাঁড়িয়ে আছি। এই মেরুদণ্ডটা সৃষ্টি হয়েছে আমরা যখন ভ্রূণ অবস্থায় ছিলাম মায়ের গর্ভে, তখন কি ছিল বলা নটুকট ছিল। সেই নটুকট আস্তে আস্তে পরিবর্তন হয়ে কিসে পরিণত হয়েছে মেরুদণ্ডে পরিণত হয়েছে। এই নটুকটের উপর ভিত্তি করে এই কর্ডাটা পর্বকে 3টি উপপর্বে ভাগ করছে। অর্থাৎ এক প্রাণীর নটুকট বিলুপ্ত হয়ে গেছে, আরেক প্রাণীর নটুকট সারা জীবন নটুকটই থেকে গেছে, আরেকটি প্রাণীর নটুকট পরিবর্তন হয়ে কি হয়েছে বলো মেরুদণ্ড হয়েছে। আর যাদের মেরুদণ্ড হয়েছে তারা হলো কি প্রাণী মেরুদণ্ডী প্রাণী। তাহলে প্রথম উপপর্ব ইউরোকর্ডাটা শুধুমাত্র লার্ভা দশায়, তার মানে মনে রাখো তার মানে এদের জীবনের প্রথমে নটুকট ছিল, কিন্তু সেই নটুকটটা কি হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে। এদের কপাল কি বলো খারাপ, এই জন্য এদের কি হয় নাই মেরুদণ্ড হয় নাই। উদাহরণ হলো কি দেখো অ্যাসিডিয়া। আমরা 2 নং উপপর্ব দেখি। আর এই যে প্রাণীটি দেখতেছ এটি হলো কি অ্যাসিডিয়া। কি অ্যাসিডিয়া কোন উপপর্বে ইউরোকর্ডাটা উপপর্বে। আমরা 2 নং উপপর্ব দেখি সেফালোকর্ডাটা। এইটা একটু হলেও কি উন্নত আছে। তার মানে কি এদের নটুকট সারা জীবন কি বলো নটুকটই থেকে গেছে, বিলুপ্ত হয় নাই, কিন্তু মেরুদণ্ডেও কি হয় নাই পরিণত হয় নাই। সারা জীবন দেহে কি নটুকট থাকে, দেখতে কিসের মতো মাছের মতো, সম্মুখ প্রান্তে উড়াল হয়ে থাকে। উড়াল মানে কি উড় স্যালাইন। আমরা স্যালাইন খাই না, উড় স্যালাইন কেন হয়েছে বলো তো আমরা মুখে খাই। উড়াল মানে কি বলো মুখ। আবার আমাদের অনেক স্যালাইন আছে কি করে অর্থাৎ ইনজেকশনের মাধ্যমে কি করে পুশ করে। উড়াল হোড তার মানে এদের মুখে কি থাকে উড়াল হোড থাকে। উদাহরণ হলো কি ব্রাঙ্কিওস্টোমা। উদাহরণ হলো কি ব্রাঙ্কিওস্টোমা। দেখে নিই আমরা ব্রাঙ্কিওস্টোমা প্রাণীটি। দেখো তোমরা এই যে অংশটুকু দেখতে পাচ্ছ এটা হলো কি বলো নটুকট। এই নটুকটটা আস্তে আস্তে কিসে পরিণত হয়েছে মেরুদণ্ডে পরিণত হয়েছে আমাদের, কিন্তু এদের কি হয় নাই মেরুদণ্ড হয় নাই। এদের নটুকট সারা জীবন কি হয়ে গেছে নটুকটই থেকে গেছে। প্রিয় শিক্ষার্থী তাহলে বিষয়গুলো বুঝতে পারছো। আমরা আগামী ক্লাসে পড়ব অর্থাৎ এই যে
তিনটি উপপর্ব পড়লাম। এই তিনটি উপপর্বে দুইটি উপপর্বের একটির উপপর্বের নটকট বিলুপ্ত হয়ে গেছে, আরেকটির কি নটকটই থেকে গেছে, আরেকটি উপপর্বের নটকট পরিবর্তন হয়ে কি হয়েছে মেরুদণ্ড হয়েছে, সেই সম্পর্কে আগামী ক্লাসে পড়ব। তাহলে 3 নং উপপর্ব হলো বার্ডি বাটা। এই বার্ডি বাটা উপপর্বের সকল প্রাণীর নটকট কিসে পরিণত হয়েছে মেরুদণ্ডে পরিণত হয়েছে। তাহলে এই উপপর্বের প্রাণী হলো কি মেরুদণ্ডী প্রাণী। এই উপপর্বকে আবার 7টি শ্রেণীতে ভাগ করছে। পৃথিবীতে যত মেরুদণ্ডী প্রাণী আছে তাদের কি স্বভাব, বাসস্থান, বৈশিষ্ট্য ইত্যাদি ভিত্তি করে কয়টি শ্রেণীতে ভাগ করছে 7টি শ্রেণীতে ভাগ করছে। আমরা আগামী ক্লাসে এই 7টি শ্রেণী সম্পর্কে কি করব আলোচনা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।